আজ আমরা যাকে নিয়ে কথা বলতে বসেছি তাকে ম্যাজিশিয়ান বা জাদুকর বললে খুব একটা ভুল হয় না। তা তিনি কি জাদু দেখাতে পারেন? জাদু দেখায় আসলে তার কলম। তার সহজ, হালকা, ফুরফুরে কলমের জাদুতে আমাদের যাবতীয় দুশ্চিন্তা ভ্যানিশ হয়ে যেতে পারে। পাখির পালকের মতো তার কলম, হালকা। পাখির পালক শুনে যার কথা মাথায় আসছে একদম ঠিক ধরেছেন। আমরা কথা বলতে বসেছি লীলা মজুমদারকে নিয়ে। আর আমাদের সঙ্গে কে রয়েছেন? লীলা মজুমদারকে তার সাহিত্য সৃষ্টির আলোতেও আমরা খানিকটা দেখব। আবার যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনিও একজন সাহিত্যিক, তার কথা আমরা শুনব। তার সাহিত্যকে লীলা মজুমদার কতটা প্রভাবিত করতে পেরেছে বা কি করেছে সেটাও জানবো। আমাদের সঙ্গে কে রয়েছেন? আমাদের সঙ্গে রয়েছেন সাহিত্যিক সিজার বাগচি। প্রথমেই আকাশবাণী স্টুডিওয়ে আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আমরা সরাসরি প্রসঙ্গে চলে যাই বা বিষয়ে চলে যাই। লীলা মজুমদারের জন্মদিন। লীলা মজুমদার বললে বা তার সাহিত্য নিয়ে আলোচনা করতে গেলে কোথাও একটা মনে হয় যেন একেবারে মনের অসুখ সারানোর চাবিকাঠি নিয়ে বসে রয়েছে তার কলম। সেটা গল্প উপন্যাসও হতে পারে, আবার সরস স্মৃতিকথাও হতে পারে, এমনকি অনুবাদ। সবটাই তার জাদু কলমে ধরা রয়েছে। যদি একটু নির্দিষ্ট করে বলতে হয় আপনার প্রিয় কি বা কোন ধারাটা আপনার প্রিয়, যদি আপনি একটু বলেন। দেখুন, লীলা মজুমদারের লেখা পড়ছি সেই ছোটবেলা থেকে। আমার প্রিয় লেখক লেখিকাদের মধ্যে তিনি অবশ্যই একজন, এবং তার ছোটদের খুব কম লেখাই আছে যা আমার পড়া নেই। তার কারণ এই নয় যে এই ব্যাপারে কোনো পণ্ডিতি করার আমার ইচ্ছে ছিল বা আছে। তার কারণ লীলা মজুমদারের লেখা পড়তে ভীষণ ভালো লাগে, বিশেষ করে উনি ছোটদের লেখা যেগুলো লিখেছেন সেগুলো। লীলা মজুমদারের লেখার তিন চারটে জিনিস রয়েছে, তিন চারটে ব্যাপার যেটা ভীষণ আকৃষ্ট করে। প্রথম তো রয়েছে একটা সহজ সুন্দর চলন, এবং তার ছত্রে ছত্রে মিশে আছে একটা মজা। ঠিক। দ্বিতীয় যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে লীলা মজুমদারের কোনো লেখায় কোনো ভায়োলেন্স নেই। এটা কিন্তু একটা ছোটদের লেখার ক্ষেত্রে এই বড় বয়সে এসে বুঝি একটা বিরাট ব্যাপার। মানে এত গল্প উপন্যাস, এত ভূতের গল্প, কোথাও কিন্তু সেই ভয়, হ্যাঁ, বা কোথাও কিন্তু একটা কোনো হানাহানি কাটাকাটি কিচ্ছু নেই। অথচ লেখাগুলো পড়তে ভীষণ ভালো লাগছে। শুধু ভালো লাগছে না, মনেও দাগ কেটে যাচ্ছে। এবং সবসময় যে প্রদীপিসির বর্মীবাক্সর কথা বলবো তা নয়। লীলা মজুমদারের এমনও কিছু গল্প আছে যেগুলো হয়তো তত বিখ্যাত নয়। যেমন আমার একটা মনে পড়ছে শালবনী কথা বলে একটি উপন্যাস উনি লিখেছিলেন। উপন্যাসটা বেরিয়েছিল এবং ওটা আমি না রেখে দিতাম, মাঝে মাঝেই পড়তাম। সমু আর মুন্নি বলে দুটো বাচ্চাকে নিয়ে লেখা। আসলে যারা শিশু সাহিত্যিক হন, শিশু সাহিত্যিক কথাটা যদিও পুরোপুরি ঠিক নয়, সাহিত্যিকই বলা ভালো, তারা একটা নিজস্ব জগৎ গড়ে তুলতে পারেন। লীলা মজুমদারের সেই জগৎটা ছিল যেটা বরাবর আমাকে টেনেছে। এবং আমার মনে হয় এই জগৎটা বোধহয় উনি ট্রান্সফারও করতে পারতেন। মানে যারা পড়ছে, অনেক সাহিত্যিক বা ছোটদের লেখা, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ছোটদের লেখা বোধহয় সবচেয়ে কঠিন। কারণ ছোটদের মন পর্যন্ত পৌঁছনো, লেখা তো শুধু লিখলেই হলো না বা সৃষ্টি শুধু করলেই হলো না, ওই মনে দাগ কাটার জায়গাটা একটা বড় বিষয়। তো ছোটদের ক্ষেত্রে ওই মনে দাগ কাটার জায়গা পর্যন্ত পৌঁছানো কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় বেশ কঠিন। এবং সেটা করার জন্যে সাধারণত সাহিত্যের ক্ষেত্রে অনেক ধারা অবলম্বন করা যায়। মানে যেমন আপনি বলছিলেন যে কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি, মানে কোনোভাবে ভয় দেখিয়ে, মানে একটা জোর করে থ্রিল তৈরি করা বা থ্রিলারের মাধ্যমে ভয় দেখানো, সেইটা কিন্তু উনি চেষ্টাও করেননি, কোনোদিন করেনও নি। মানে অবলীলায় যেন একটা নদী বয়ে গেছে, আর মানে আমরা বা ছোটরা সকলেই সেখানে এসে খানিকটা জিরিয়ে নিয়ে শান্তি পেয়ে আবার উঠে এসেছি নিজেদের কাজে। সেইভাবেই আর কি ছোটদের রচনাগুলো খুব মানে সহজ, সাধারণ। মানে এমন নয় যে তারা তার কোনো সুপারম্যান বা সুপার ওম্যানের কথা উনি বলেছেন আর কি। এবং আবেগটাও খুব সহজ সাধারণ আবেগ আর কি। তো এই ধরনের সাহিত্য শিশুদের মনোজগৎ তৈরিতে, বিশেষ করে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যদি আপনি একটু বলেন একজন সাহিত্যিক হিসেবে। সাহিত্যের সঙ্গে তো মনোজগতের একটা বড় সম্বন্ধ থাকে, এবং ছোটরা ছোট থেকে যদি বই পড়ে তাদের মনোজগতের ওপর সেটা কিন্তু প্রভাব ফেলে। তো এই ধরনের রচনা মনোজগৎ তৈরিতে কতটা সাহায্য করে বলে আপনার মনে হয়? খুবই সাহায্য করে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছোটদের মনোজগৎ তৈরি করার পিছনে সাহিত্যের একটা বড় ভূমিকা আছে।
সাহিত্য তো নিছক সময় কাটানোর কোনো বিনোদন নয়, ঠিক। সাহিত্য মনে একটা ছাপ ফেলে, মনটাকে, বিশেষ করে ছোটদের মনটাকে গড়ে তোলে। সেখানে যখন আমি একটা ভূতের গল্প পড়ছি, যেখানে ভূত নিয়ে কোনো হানাহানি কাটাকাটি নেই, যেখানে কোনো গা ছমছমে ভয় নেই, অথচ আমার ভালো লাগছে, এই যে একটা জগৎ উনি তৈরি করেছেন, এটা আজকের পৃথিবীতে আরও বেশি বেশি করে প্রয়োজন এই জাতীয় লেখার। সেই সময় তো ছিলই, আজকে আরও বেশি দরকার। কারণ লীলা মজুমদার এমন একটা সাহিত্য তৈরি করেছেন, যে সাহিত্যটার দিকে আমরা তাকিয়ে দেখে নিজেদেরকে, কি বলবো, একটা দিক নির্দেশ উনি করে গেছেন, যে এইভাবে, এই রকম করেই কিন্তু ছোটদের নিয়ে ভাবলে ভালো হয়। সাহিত্যের তো কোনো শর্ত থাকে না, তবু কিছু কিছু বিষয় থাকে যেগুলো আবশ্যিক বলে আমরা নিজেরাই বুঝতে পারি। কারণ সাহিত্যিকের একটা নৈতিক দায়ও থাকে। ঠিক। একটা রহস্য গল্প বললাম, ভূতের গল্প বললাম, তাৎক্ষণিকভাবে বাচ্চাদেরকে মজিয়ে রাখলাম, কিন্তু একটা বাচ্চাদের মনোজগৎ তৈরি করে যে লেখা, যে লেখা একটা বাচ্চার ভিতরে নৈতিকতা, শুভবোধ, অহিংসা, এরকম নানা কিছু যে ভাবনা বুনে দিতে পারে, সে সাহিত্য লীলা মজুমদার সারা জীবন ধরে লিখে গেছেন। মানে কোথাও একটা ছোটদের, এবং আমার মনে হয় বড়দেরও, আপনিও সহমত হবেন হয়তো, যে যদি ওর সাহিত্য পড়া যায়, নির্মাণে একটা অংশ বোধহয় থাকে এই ধরনের সাহিত্যের ভূমিকা। অবশ্যই থাকে। ছোটবেলা যদি কেউ এই ধরনের ভালো সাহিত্য না পড়ে, তাহলে পরবর্তীকালে যখন সে বড় হয়, তখন তার সে সাহিত্য রুচিটাও গড়ে ওঠে না। আর ভবিষ্যতে সে যদি মনে করে সে কখনো লেখক হবে বা এই ধরনের কিছু হবে, তার সেই বোধের জায়গাটাও তৈরি হয় না। ঠিক। লীলা মজুমদারের শৈশব কেটেছে তার বাবার সেই সময়ের কর্মস্থল শিলং শহরে, পাহাড়ের পথ, এবং আজকে না হয় পাহাড়ি জীবন হয়তো ততটা কঠিন নাও লাগতে পারে, মানে সব মিলিয়ে মিশিয়ে প্রযুক্তি, কর্মের যে সম্প্রসারণ, কাজের সম্প্রসারণ, সব মিলিয়ে মিশিয়ে আজ হয়তো পাহাড়ি জীবন ততটা কঠিন নাও লাগতে পারে পুরনো সময়ের পরিপ্রেক্ষিতে। কিন্তু সেই সময় ওরা কিন্তু একটা কঠিন জীবনের মধ্যে দিয়েই গেছেন ওই সময়টুকুতে। এমনকি যখন ওরা কলকাতাতেও এসেছেন, তখনও কিন্তু নানা অসুবিধার মধ্যে তিনি বড় হয়েছেন, যা তার আত্মজীবনীতে আমরা পাই। কোথাও একটা আমাদের ধারণা, বা সাধারণত এমনটা দেখা যায়, যে যে কঠিন জীবনের মধ্যে দিয়ে যায়, সহজাতভাবেই একটা রুক্ষতা তার ভেতর চলে আসে, কারণ যেহেতু জীবন তাকে তো সহজ বা নরম দিকটা দেখতে দিল না। কিন্তু লীলা মজুমদারের ক্ষেত্রে এমনটা হয়নি, কঠিন জীবন পেয়েও ওর কলম কিন্তু নরমই থেকেছে। এটাকে আপনি একজন সাহিত্যিক হিসেবে কিভাবে বিশ্লেষণ করবেন? এটার পিছনে আমার প্রধান ভূমিকা মনে হয়েছে ওনার পারিবারিক শিক্ষার। উনি তো একটা বিরাট পরিবারে জন্মেছিলেন, এবং ওনার বাবা মা ছিলেন উচ্চশিক্ষিত। শিলং নিয়ে যখনই উনি লিখেছেন, সেখানে দুঃখ দুর্দশার পাশাপাশি শিলংয়ের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং শিলংয়ের জীবনের ভিতরে যে সুকোমল দিকগুলো, সেগুলো কিন্তু বারবার ওনার লেখায় ফুটে উঠেছে। প্রথম কলকাতায় আসছেন, শিলংয়ের একটি মেয়ে কলকাতা শহরকে দেখছেন, বড়দিনের কলকাতা, এবং সে 22 নম্বর সুকিয়া স্ট্রিটটাকে উনি দেখছেন, যে ওনার জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে দেখছেন। এই সবটার মধ্যে দিয়ে যেটা ফুটে ওঠে, সেটা হচ্ছে একটা অদ্ভুত একটা সফিস্টিকেশন, একটা আভিজাত্য। এবং এইটা কিন্তু ওনার লেখার ভিতরে এই আভিজাত্যটা একটা বড় জায়গা করেছে, এবং সেই আভিজাত্য, সেই পারিবারিক শিক্ষাই ওনাকে কিন্তু এইগুলোকে অন্যভাবে দেখতে সাহায্য করেছে। এটার সূত্রে আরেকটা কথা বলবো, লীলা মজুমদারের আত্মজীবনী পড়লে আমরা জানতে পারি, উনি বলছেন যে আমি এমন পরিবারে জন্মেছি, ঠিক ঠিক লাইনটা এরকম নয়, কিন্তু ভাবনাটা এরকম, যে আমি এমন পরিবারে জন্মেছি যে পরিবারে তাদের হয়তো মানে বিরাট টাকাও নেই, আবার খুব যে দুস্থ তাও নয়, মোটামুটি সচ্ছলভাবে চলে যাচ্ছে, বই, রেকর্ড ইত্যাদি কেনার টাকা পয়সা আমাদের ছিল। এই যে ওনার পরিবেশ ছোটবেলা থেকে পেয়েছেন, এবং পরবর্তীকালে যে কোটিপতিও নন, আবার একেবারে দুস্থও নন যে একটা বই কেনার টাকা নেই, এইটা ওনার একটা রুচিবোধ তৈরি করেছেন। সেই রুচিবোধ, সেই আভিজাত্যটাই কিন্তু ওনার লেখার ভিতরে এই পাওয়া গেছে, এবং সেটাকে অনেক সুকোমল করে তুলেছে। এবং এই স্তরটা ওনাকে কিন্তু কোনোদিন কানেক্ট করার ক্ষেত্রে, মানে যোগসূত্র গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু এই স্তরটা বোধহয় ওনাকে সাহায্যও করেছে কিছুটা। কারণ লীলা মজুমদারের লেখা পড়লে একজন খিটখিটে, খুব বিরক্ত হয়ে যাওয়া মানুষের মনও শান্ত হবে, আবার একজন ছটফটে বাচ্চার মনও, শিশুর মনও শান্ত হতে পারে। এবং কখনোই ওর সাহিত্য কীর্তি বা ওর লেখা বা ধরনটা, বা বলার যে ধরন, সাহিত্য আসলে অনেকটাই তো বলার ধরনের ওপর নির্ভর করে, বলার ধরনটা এত সুন্দর যে সেটা যে কোনো স্তরের মানুষকে জুড়ে ফেলতে পারে।
আমরা পরের প্রশ্নে যাই। লীলা মজুমদারের ছোটদের লেখা যতটা জনপ্রিয় হয়েছে, যে আপনিও বলছিলেন যে লীলা মজুমদারের কথা বললে একজন শিশু সাহিত্যিক হিসেবে ওর নামটা প্রথম সারিতে চলে আসে, সে যা প্রদীপিসির বর্মী বাক্স হোক বা হলদে পাখির পালক হোক। বড়দের জন্যও কিন্তু উনি কিছু জরুরি উপন্যাস লিখেছেন। আত্মজীবনীগুলো, সহজ জীবন কাটাতে হলে লীলা মজুমদার পড়া উচিত, এটা একদম স্পষ্ট কথায় বলা যেতে পারে। কিন্তু বড়দের জন্য যেগুলো লিখেছেন, শ্রীমতী, জোনাকি, সেগুলো কি পাঠকের কাছে অতটা পৌঁছেছে? মনে হয় না অতটা পৌঁছতে পেরেছে না, বলে। পারেননি। আমি লীলা মজুমদারের ছোটদের লেখাও পড়েছি, বড়দের লেখাও পড়েছি, ওনার অনুবাদও পড়েছি এবং আত্মজীবনীমূলক লেখাও পড়েছি। ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ছোটদের লেখা বা আত্মজীবনীমূলক লেখা উনি যতটা সুন্দর বা যতটা মনোগ্রাহী হয়েছে, যে কোনো কারণেই হোক বড়দের লেখাগুলো বা কিছু অনুবাদ সেই জায়গায়, যেমন ওনার আমি গডফাদারের অনুবাদ পড়েছিলাম, হুম সেখানে আমার মনে হয়েছিল তার চেয়ে ওনার যে ছোটদের যে লেখাগুলো উনি লিখেছেন ছোটদের জন্য, হুম হুম সেই লেখাগুলোর আরো অনেক বেশি মনোগ্রাহী, এভাবে বলাই ভালো। কারণ ওনার পুরো দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে যা কিছু ছিল সবচেয়ে ভালো খুলতো হচ্ছে ছোটদের লেখায়, এবং যখন উনি ওনার সময় এবং ওনার পরিবার এবং পারিপার্শ্বিক জগৎ নিয়ে লিখেছেন তখন। হুম। অর্থাৎ যে রচনা বা যেটা অভিজ্ঞতা দিয়ে লিখেছেন সেটা বোধহয় পাঠকের কাছে সহজে পৌঁছতে পেরেছে, মানে একদমই তাই, ওই গ্রহণযোগ্যতাটা তার তত বেশি হয়েছে আর কি। একদমই তাই। সেক্ষেত্রে একটা বিষয় উঠে আসে, আমরা কি, যেহেতু স্বাভাবিকভাবেই সাহিত্যের একটা ক্ষেত্র হচ্ছে পাঠক যদি কারোর লেখার একটা ধারা বেশি পছন্দ করে, সাহিত্যিক স্বভাবতভাবে সেটার দিকে একটু বেশি মনোনিবেশ করেন। তিনি হয়তো অন্য কিছুও লেখেন, কিন্তু মনোনিবেশটা ওই দিকে চলে যায়। তো সেক্ষেত্রে কি আমরা শুধু শিশু সাহিত্যিক লীলা মজুমদারকেই পেলাম, তার একটা দিক কি অনাবিষ্কৃত রয়ে গেল বলে মনে হয়? না দেখুন, শিশু সাহিত্যিক আমরা বলি ঠিকই একটু মানে সহজ করে বোঝার সুবিধের জন্য, কিন্তু ছোটদের লেখা তো শুধু ছোটরা পড়েন না, হুম হুম বড়রাও পড়েন। ঠিক। এবং লীলা মজুমদার যে পরিবারে জন্মেছেন সেই পরিবারে যারা যারা লিখে বিখ্যাত হয়েছেন, আমি ওনার নাম বাদ দিয়ে তিনটে নাম তো করতেই পারি: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, হুম, এবং সত্যজিৎ রায়। আমি সুখলতা রাও বা ওনাদের কথা না এখন বলছি না, আমি এই তিনজনের লেখা বেশি মানুষ পড়েছেন তাই তিনজনকে নিয়েই বলছি। তাদের লেখা তো আমরা এই বয়সেও পড়ি। হুম তো শিশু সাহিত্য ব্যাপারটা এমনই যেটা ছোটরাও পড়ে বড়রাও পড়ে। সেদিক থেকে দেখতে গেলে লীলা মজুমদার মুখ্যত ছোটদের জন্য যেটা লিখেছেন সেটার পাঠক কিন্তু শুধু ছোটরা নয়, আমরাও। এবং সেইটা আমরা ছোটবেলায় পড়ে একরকমভাবে দেখেছি, আবার এখন পড়ে আরেক রকমভাবে দেখছি। তো ওটার অনেক স্তর, অনেক মাত্রা রয়েছে। এটা কিন্তু খুব বড় ব্যাপার, এটা সবার কলমে থাকে না। ঠিক। অনেকের লেখাই আমরা ছোটবেলায় পড়েছি এখন আর ভালো ভালো লাগে না, লাগে না। বা ছোটবেলায় পড়ে ভালো লাগেনি এখন বুঝি যে না না ছোটবেলায় বুঝিনি এখন বুঝতে পারছি। হুম। কিন্তু লীলা মজুমদার ছোটবেলাতে একরকম ভালো লেগেছে, এখন আরেক রকম ভালো লাগছে। এটা খুব বড় ব্যাপার। কিন্তু গ্রহণযোগ্যতার দিক থেকে সেটা কখনোই কম গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। এখানেই বোধহয় সাহিত্যিক হিসেবে উনি সবচেয়ে বেশি সফল। একদম। কারণ যেটা আপনি বললেন যে ছোটবেলায় ওর লেখা পড়লে হয়তো অনুভূতিটা পাল্টে গেছে, ছোটবেলায় ওর লেখা পড়ে যে অনুভূতি একজন পাঠক অনুভব করলেন, বড়বেলায় পড়ে হয়তো সেই অনুভূতিটা অনুভব করলেন না, কিন্তু যেটা অনুভব করলেন সেটাও ভালো লাগাই। 100 বার। সেখানেই উনি জয়ী আর কি। লীলা মজুমদারের আকাশবাণীতে একটা দীর্ঘ কর্মজীবন ছিল। আপনি নিজেও আকাশবাণীতে নানাভাবে যুক্ত থেকেছেন। তো কোথাও লীলা মজুমদারের আকাশবাণীর জীবন নিয়ে একটু আলোকপাত করবেন আপনি, যেহেতু আকাশবাণীর সঙ্গে আপনার একটা যোগসূত্র রয়েছে। হ্যাঁ, আকাশবাণীর সঙ্গে আমার দীর্ঘদিনের যোগসূত্র সম্ভবত 1998 সাল থেকে শুরু হয়। সে যোগসূত্র এখনো নানাভাবে চলছে। তো লীলা মজুমদারের প্রথম যেটা হয় যে উনি আকাশবাণীতে যোগ দেন 1956 সালে, এবং 1963 সাল পর্যন্ত উনি এখানে যুক্ত ছিলেন। এই সময়কালটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এই সময়কালের মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শতবার্ষিকী পড়েছিল 1961 সালে। দ্বিতীয়ত উনি যে কাজগুলো করেছিলেন তার মধ্যে একটা বড় কাজ ছিল যে ছোটদের নিয়ে অনুষ্ঠান এবং মহিলাদের নিয়ে অনুষ্ঠান। তখনকার দিনে উনি যেভাবে জিনিসটাকে দেখতেন, এবং সত্যি কথা বলতে ওনার সঙ্গে আরও দুজন কি তিনজন বিখ্যাত মানুষ আকাশবাণীতে যোগ দিয়েছিলেন, প্রেমেন্দ্র মিত্র ছিলেন, শৈলজানন্দ মুখোপাধ্যায় ছিলেন, তারা কেউ এত দীর্ঘদিন আকাশবাণীতে থাকেননি। থেকেছিলেন লীলা মজুমদার। শুধু থেকেছিলেন না, তিনি এখানের সমস্ত কাজগুলো শিখে, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক,
লেখালেখি এক জিনিস, আর যখন কেউ অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার হিসেবে এখানে কাজ করছেন এবং সেই কাজগুলো তাকে তো শিখতে হবে। আকাশবাণীতে আমরা যখন কাজ করেছিলাম তখন তো স্পুলে কাজ হতো, এখন ডিজিটাইজড হয়ে গেছে। সে স্পুলের কাজগুলো তো শিখতে হয়েছিল, ঠিক সেরকম লীলা মজুমদারকেও কিন্তু হাতে কলমে সেই কাজগুলো শিখতে হয়েছিল এবং উনি করেছেন সেগুলো। মানে বদলও উনি এনেছিলেন, অনেক বদল এনেছিলেন, এবং সেটা শুধু বসে বসে কাগজ কলম নিয়ে লেখা নয়, তাকে নতুন নতুন ভাবনা ভাবতে হয়েছিল তার অনুষ্ঠানের জন্যে, সেই অনুষ্ঠানগুলো করতে হয়েছিল, সেগুলো যাদের উদ্দেশ্যে করা তাদের কাছে যাতে ঠিক ঠিক পৌঁছয় সেটাকে ওনাকে দেখতে হয়েছিল। এটার মানে একটা খুব কঠিন কাজ উনি করেছেন। এবং আরও যেটা আমাদের বড় প্রাপ্তি, যে এই অভিজ্ঞতার কথাটা উনি যখন ওনার আত্মজীবনী পাকদণ্ডিতে লিখেছিলেন, তার থেকে আমরা তৎকালীন আকাশবাণীর যে ভেতরের ছবিটা কেমন ছিল তার একটা কিন্তু পরিষ্কার একটা আমরা দেখতে পাই। যেমন এই শতবার্ষিকী নিয়ে উনি যেটা লিখেছিলেন, যে রবীন্দ্রনাথের শতবার্ষিকী তখন আকাশবাণী কিভাবে করেছিল এবং দিল্লি থেকে কি নির্দেশ আসছে, ওনারা কি কাজ করছেন, কিভাবে অমল সোমকে উনি এনেছেন, এই সমস্তটা মিলিয়ে যে ছবিটা উনি পরে লিখে গেছেন, যেটা আমরা দেখতে পাই, সেটা কিন্তু একটা বড় প্রাপ্তি। এবং ওনার এই আকাশবাণীতে উনি মহিলাদের জন্য যে যে অনুষ্ঠান তখন করেছিলেন, আমি বলবো ছোটদের জন্য তো বটেই, সেগুলো কিন্তু আজকেও প্রাসঙ্গিক এবং এখনো যে অনুষ্ঠানগুলো টেলিভিশন, রেডিও কিংবা পত্রপত্রিকায় আমরা দেখতে পাই, সেই ধারার কাজ কিন্তু উনি সেই 5 এবং 6 দশকে করে গেছিলেন গত শতাব্দীর, মানে আজ থেকে 70 বছর আগে। ভাবা যায়? ঠিক। একটা খুব গুরুত্বপূর্ণ দিক উঠে এলো সিজার বাবুর কথায়, যে সেই সময় দাঁড়িয়েও উনি কিন্তু সময়ের আগে মানে সময় থেকে এগিয়ে খুব কম সাহিত্যিককেই আমরা পেয়েছি। এই প্রসঙ্গে আমরা যার নাম উনি করছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বরাবর সময় থেকে অনেকটা এগিয়ে ভেবেছেন। লীলা মজুমদারও কিন্তু সেই ধরনেরই একজন সাহিত্যিক এবং মানুষ হিসেবেও তেমনই ছিলেন, যিনি সময়ের থেকে অনেকটা এগিয়ে ভাবতে পারতেন। আমাদের ঘড়ির কাঁটা বলছে আমরা প্রায় অনুষ্ঠান শেষের দিকে আসছে, তো আমরা আরেকটু জেনে নেব সিজার বাবুর কাছ থেকে লীলা মজুমদারকে নিয়ে। বাড়ি নিয়ে লীলা মজুমদারের একটা বরাবর আবেগ ছিল, মানে বাড়িকে এমন সুন্দরভাবে ব্যাখ্যা করা বোধহয় তার কলমেই আমরা পেয়েছি। খুব কম সাহিত্যিকের কলমে কিন্তু আমরা, নবনীতা দেবসেনের কলমে যেমন বাড়িকে নিয়ে একটা আবেগ ছিল, কিন্তু তার ভাবনাটা ছিল অন্যরকম, নারীবাদী ভাবনা খানিকটা। কিন্তু লীলা মজুমদারের ভাবনা ছিল মানে বাড়ি যে শুধু বাড়ি নয়, ইট কাঠ পাথর নয়, সেখানে যে কতটা আবেগ মিশে থাকে, কতটা তার মানে একটা মেয়ের জীবনে বিশেষ করে বাড়ির যে বড় ভূমিকা থাকে, সেটা বোধহয় তার মানে প্রকৃষ্ট উদাহরণ লীলা মজুমদার। তো এই যে উনি সাহিত্যিক হিসেবে এভাবে যে লিখতে পারতেন, সেটা কি বাড়ি একটা বড় কারণ বলে আপনার মনে হয়? বিরাট কারণ। এমনিতেই মেয়েদের কাছে বাড়ি ব্যাপারটা খুব স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ। লীলা মজুমদারের আমলেই ভাবুন না, তখন তো একটা বাপের বাড়ি বলে ব্যাপার ছিল, যে বাপের বাড়িতে থাকা, তার একটা পরিবেশ, বিয়ে হয়ে নতুন পরিবেশ, এবং সেখানে স্বামী যেখানে চাকরি করছেন মহিলারা সেখানে গিয়ে থাকতেন, এবং যে কোনো সংসার আমরা তো জানি সেটা গড়ে ওঠে মহিলাদের হাতে, পুরুষদের হাতে নয়। তো ফলে বাড়িতে তারা বেশিক্ষণ থাকতেন এবং বাড়ির খুঁটিনাটির দিকে তাদের নজর রাখতে হতো। এটা তাদেরকে এমনিই করতে হতো, এখনো করতে হয়। এমন নয় যে তারা বাড়তি কিছু করছেন, তাদের স্বভাবের ভেতরেও এই ব্যাপারটা রয়েছে যে সবকিছু আগলে গড়ে তোলা বা সামলানো সহজাতভাবে রয়েছে। তো লীলা মজুমদারের মধ্যেও ছিল, এবং যেটা আমরা তার লেখাতেও বারে বারে পাই, বিভিন্ন বাড়ির কথা এসছে তার লেখায়। এবং তিনি তো জন্মেছিলেন যে পরিবারে, সে পরিবার তো মানে যুগে যুগে আমরা সে পরিবারের দিকে হতবাক হয়ে তাকাই, সে পরিবারকে কুর্নিশ করি। হ্যাঁ, ওরকম বাড়ি কজনই বা পেয়েছেন লীলা মজুমদারের মতো। এবার আমরা একটু আপনার সাহিত্য কীর্তির প্রসঙ্গে আসব। যদিও লীলা মজুমদারের জন্মদিন, আমরা এই নিয়ে কথা বলছি, কিন্তু ছোটদের লেখা লিখতে কতটা আপনি অনুভব করেন মনের কাছাকাছি? মানে যেহেতু মানে আপনি নিজেও স্বীকার করছিলেন যে ছোটদের লেখা খুব একটা সহজ নয়, কারণ তাদের মনের কাছাকাছি পৌঁছনো এবং সেটা দাগ কাটা কিন্তু কঠিন। কারণ ছোটরা খুব স্পষ্ট, তারা তাদের আবেগের ব্যাপারে জটিল নয় এবং খুব স্পষ্ট, তারা জানে এটা আমার ভালো লাগছে না, ভালো লাগছে, এটা কনফিউজড নয় আর কি। তো সেক্ষেত্রে ছোটদের লেখার সঙ্গে আপনি কতটা মানে নিজের ভেতরে আত্মিক যোগাযোগ অনুভব করেন? দেখুন, ছোটদের লেখা লিখতে খুব ভালো লাগে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ছোটদের লেখার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় একটা জায়গা থাকে, সেটা হলো কল্পনার জায়গাটা। এবং ছোটদের লেখা হচ্ছে এমন একটা লেখা যেখানে কোনো ফাঁকি দেওয়া যায় না। ঠিক। একটা ছোট উদাহরণ দিই, যে কোনো একজন বড় পাঠক বা পাঠিকা
তিনি যদি কখনো আপনার লেখা পড়ে খারাপ লাগে, তাহলে তিনি হয়তো রেখে ঢেকে বলবেন যে হ্যাঁ ভালো লেগেছে বা ওই আর কি, এরকম ভাবে বলবেন। ছোটরা কিন্তু পরিষ্কার বলে দেবে না ভালো লাগলো না। ফলে ছোটদের লেখা লেখা কিন্তু একদিক থেকে কঠিন, তাদেরকে বুঝতে হয়। বিশেষ করে আজকের দিনে ছোটদের শৈশবটা খুব দ্রুত পাল্টে যাচ্ছে। মানে প্রযুক্তি যেভাবে নিয়ে এসছে, 5 বছর আগে যে বাচ্চাটা ক্লাস 5-6-এ পড়তো তার যা মানসিকতা, আজকের 5-6-এর বাচ্চার মানসিকতা পাল্টে গেছে। 20 বছর আগে কিন্তু এই পরিবর্তনটা এত দ্রুত হতো না, এখন হচ্ছে। ফলত যে কোনো লেখককে এখন লিখতে গেলে সেইটার দিকে মাথায় রাখতে হবে। একটা এখানে একটু আমি ইন্টারাপ্ট করছি। এই যে আপনি বলছেন দ্রুত পরিবর্তন হচ্ছে এবং আগামী 5 বছরে একটা শিশুর মানসিকতা কি হবে আমরা কেউ জানি না, তো এটা কি কোথাও লেখা বা সাহিত্যের ভায়াবিলিটি এটাকে কমিয়ে দিচ্ছে বলে মনে হয় আপনার? দেখুন, সাহিত্য জিনিসটা আমি এই আলোচনা শুরুতেই বলেছিলাম নিছক বিনোদন দেয় না। ছোটদের লেখার ক্ষেত্রে দুটো দিক থাকে, একটা হচ্ছে বিনোদনের দিক, যেটা আমরা ভূতের গল্প এতে পাই মূলত, বা রহস্য গল্পতে পাই মুখ্যত। তার পাশাপাশি আরেকটা জিনিস থাকে যেটা তাদের ভিতরে অনেক কিছু গড়ে তোলে, কিছু মূল্যবোধ গড়ে তোলে, নৈতিকতা গড়ে তোলে। সেটা কিন্তু জ্ঞান দেয় না, সে গল্পগুলো তাদের ভিতরে একটা মানসিকতা গড়ে তোলে। এই যে আমরা দেখতে পাই লীলা মজুমদারের যে কোনো লেখায় এই যে ভূতের গল্প, কিন্তু ভূত কিন্তু কখনো কারো ঘাড় মটকাচ্ছে না, ভূত কিন্তু বন্ধু। তো এইটা কিন্তু একটা কোথাও বাচ্চাটার ভিতরে এই যে অন্ধকার ভূত প্রেত ভয়ের যে জায়গাটাকে কমাচ্ছে। বা এই যে ভাবনা চিন্তাগুলো, বা আমি যে কথাটা বললাম যে ওই সমু আর মুন্নি বলে দুটো বাচ্চা, ঝড়ের রাতে দাদু অসুস্থ, দাদুকে যে ওষুধটা খাওয়াতে হবে সেই ওষুধটা মধু দিয়ে করতে, মধু শিশি ভেঙে গেছে, ঝড়ের মধ্যে দুটো বাচ্চা যাচ্ছে মধু জোগাড় করতে, ওরা জানে কোথায় যাবে, দুর্যোগের মধ্যে যাচ্ছে। এই যে একটা বাচ্চাগুলো সাহস দিচ্ছে যে ঝড়ের রাতে ওরা বেরিয়েছে, ওই দুর্যোগটা কাটিয়ে না ফিরলে দাদু সুস্থ হবে না, এবং সেখানেও পরিবারের কিন্তু একটা বড় জায়গা, পরিবারের জায়গা আছে। এগুলো একটা বাচ্চাকে ভেতরে ভেতরে গড়ে তোলে। সাহিত্যের বড় জায়গাটা কিন্তু এটা। পাশাপাশি আমাদের একটা ভাষা জ্ঞান তৈরি করে, সেটা আমরা সবসময় টের পাই না সরাসরি, হ্যাঁ এই যে ভাষা জ্ঞান তৈরি হলো, কিন্তু ভিতরে ভেতরে একটা রুচিবোধ, একটা ভাষা জ্ঞান তৈরি করে, যেটা একটা শিশু যখন বড় হয় আমরা দেখি একটা বাচ্চা, সে বাচ্চাটা খুব ঠিকঠাক, সে দায়িত্ববান, আরেকজন তার কোনো দায়িত্ব জ্ঞানহীন। এটার পিছনে কিন্তু সূক্ষ্মভাবে সাহিত্যের একটা ভূমিকা থাকে। তো সেই প্রাসঙ্গিকতাটা কিন্তু আমার মনে হয় না আগামী 100 বছর পরেও হারাবে। ঠিক, এবং কোথাও বোধহয় ওই আপনি বললেন শুরুতেই যে নৈতিক দায় এবং শিশুর নীতিবোধ কিন্তু ছোট থেকে তৈরি হওয়ার কথা। মানে নীতিবোধ যদি ছোট থেকে তৈরি না হয় আমার মনে হয় না খুব বড় বয়সে গিয়ে সেটা আর গড়ে তোলা যায় বলে। তো সেই নীতিবোধ তৈরি হওয়ার ক্ষেত্রেও বোধহয় সাহিত্য একটা বড় ভূমিকা পালন করে, বিরাট ভূমিকা পালন করে। আপনার লেখায় কি কখনো লীলা মজুমদারের প্রভাব এসেছে? সরাসরি প্রভাব আসেনি, কিন্তু লীলা মজুমদারের ওই কথাটা বা ওই ওনার লেখার ভিতর থেকে যে বার্তাটা উঠে আসে, যে ছোটদের লেখায় যেন কোনো রকম খুনোখুনি, হানাহানি এই জাতীয় জিনিস বেশি না থাকে, যেটা তাদের সুকোমল মনকে ধাক্কা দেয় বা কোনো খারাপভাবে কিছু রেখাপাত করে, এইটা আমিও মাথায় রাখার চেষ্টা করি। বাহ, বেশ। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে। আমরা আপনার কাছ থেকে আমাদের শ্রোতাদের জন্য যারা শুনছেন, আমাদের যেহেতু আমরা মহিলা মহলে রয়েছি বা মহিলাদের জন্য অনুষ্ঠান করছি, এবং মায়েদের সঙ্গে মহিলা বা শিশুদের একটা বড় বাঁধন থাকে, তো সেই জায়গাটা থেকে নিজের সাহিত্য এবং লীলা মজুমদার দুজনকে ভেবে যদি কিছু বলেন। আজকে লীলা মজুমদারের জন্মদিন, এবং লীলা মজুমদার বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক। আমার মনে হয় তাকে স্মরণ করার সেরা উপায় হচ্ছে তার লেখাপড়া। তার যে বইগুলো রয়েছে, বিশেষ করে আত্মজীবনীমূলক যে বইগুলো রয়েছে, সেগুলো পড়া। তবেই আমরা তাকে ঠিকঠাক শ্রদ্ধা জানাতে পারবো আজকের দিনে। ঠিক, অনেক ধন্যবাদ। আজকে আমরা লীলা মজুমদারকে নিয়ে কথা বলছিলাম, তার সাহিত্য কীর্তি। মূলত আমরা আলোচনা করলাম তার শিশু সাহিত্য এবং তার কলমে যে ওই জাদু বা একটা যে নরম বালক সুলভ ব্যাপার থাকে, সেটুকু নিয়েই আমরা আলোচনা করলাম। আমাদের সঙ্গে ছিলেন সাহিত্যিক সিজার বাগচি। আমরা তার মূল্যবান মতামত শুনলাম এই বিষয়টি প্রসঙ্গে, এবং আকাশবাণী স্টুডিওতে আসার জন্য এবং তার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ।